নাহিদ ইসলাম এই ছাত্র নেতা কিভাবে পরিচিতি লাভ করলো বাংলাদেশে, কিভাবে তার এই উপদেষ্টা মণ্ডলীতে আসা এবং ছেড়েই বা গেলেন কেন? ধন্যবাদ ইন্দিরা। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তথ্য এবং আহ, সম্প্রচার মন্ত্রণালয়ের এবং সেই সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন যে নাহিদ ইসলামের কথা তুমি বললে। এই নাহিদ ইসলাম সে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তুমি জানো যে বাংলাদেশে যে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিল তাদের অন্যতম একজন এই নাহিদ ইসলাম। এরা মূলত এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আহ, যখন আহ, এই একটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করে, সেখানে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রথম দিকে, তার মধ্যে শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে নাহিদ ইসলাম ছিলেন একজন। এবং ছাত্র আন্দোলন চলাকালে নাহিদ ইসলামকে বাংলাদেশের পুলিশ তাকে সহ তার 6 সহযোগীকে গ্রেপ্তার করে। মূলত সেই থেকেই নাহিদ নাহিদ ইসলামের নামটি বাংলাদেশের মানুষ জানতে পারে। এবং শেখ হাসিনা সরকারের পতনের পর আহ, যখন আহ, যখন সরকার গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তখন এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে দুইজন যারা এই সরকারে অন্তর্ভুক্ত হয়, এর একজন এই নাহিদ ইসলাম, এবং বাকি আরেকজন এখনো উপদেষ্টা পরিষদে আসীন আছেন, তার নাম সজীব মাহমুদ ভুইয়া। তার আসলে আহ, সে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই যে নাহিদ ইসলাম, তার পারিবারিক পরিচয়, সে মূলত ঢাকার গুরান এরিয়াতে বসবাস করতেন এবং তার বাবা একজন স্কুল শিক্ষক। এবং নাহিদ কখনো রাজনৈতিকভাবে বা কোনো কারণেই এর আগে বাংলাদেশে তার নাম বা তার কোনো কর্মকাণ্ড সম্পর্কে বাংলাদেশের মানুষ জানতেন না। কিন্তু কোথা থেকে তার উত্থান হলো? এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই তো প্রথম সারিতে উঠে আসা। তার নেপথ্যের কাহিনীটা কি? কে তাকে এই আন্দোলন করতে এগিয়ে আসতে বলেছিলেন? ছাত্র আন্দোলনটা তো ছিল মূলত একটি প্রহসন। তাকে সামনে দিয়ে মূলত একটি জঙ্গি তৎপরতা বাংলাদেশে হয়েছে। 5 আগস্ট, জুলাই আগস্ট একটি জঙ্গি হামলা চালানো হয়েছে। সেই জঙ্গি হামলার নেপথ্যে তো আমরা মার্কিন অর্থ বিনিয়োগের খবর শুনছি, পাশাপাশি আমরা আইএসআই এর কর্মকাণ্ডের খবর শুনছি। এবং আমরা এই নাহিদ ইসলাম সম্পর্কে যতদূর জানতে পেরেছি, সে বাংলাদেশের জামাতি ইসলামী নামক যে রাজনৈতিক দল, সেই জামাত ইসলামীর যে ছাত্র সংগঠন, সেই শিবির সেই ছাত্র শিবিরের সঙ্গে তার সম্পৃক্ততার কথা আমরা শুনতে পেয়েছি। তো নাহিদ ইসলাম তো আমি তো সেটা বললামই যে সে কিভাবে সরকারে এলো, এবং সরকারের মূলত সে ছাত্রদের প্রতিনিধি হিসাবেই তখন এসেছে। আচ্ছা, কিন্তু এই যে তিনি যখন এই পদত্যাগপত্রটা দিচ্ছেন, মোটামুটি ইউনূস তো তাকে জড়িয়ে ধরে আর কি কেন সে চলে যাচ্ছেন, আরও কেন থাকলেন না, সেই প্রসঙ্গটাও কিন্তু উঠে এসেছিল। মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার এত ভালো সম্পর্কের কারণটা কি? এখানে মানে যেটি আমরা সামনে জানতে পারি, ভেতরের খবর তো ভিন্ন। বেসিক্যালি এই দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে এবং আরেকজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা 3 জন। উনি এতদিন দপ্তরবিহীন থাকলেও আজ ওনাকে তথ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা করা হয়েছে। মূলত এই 3জনই ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই সরকারের প্রতিনিধিত্ব করতেন, এবং তাদের ঘাড়ে বন্দুক রেখেই মূলত এই সরকারের সমস্ত অবৈধ কর্মকাণ্ড, সমস্ত বিষয়াদি পালন করা হতো। সুতরাং এখানে এখানে নাহিদ ইসলাম বা মাহফুজ আলম এবং অন্য আরেকজন যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সজীব, এরা 3জনে মিলে মূলত এই সরকার গঠনের উদ্যোক্তা ছিল, মানে ছাত্রদের পক্ষ থেকে। কিন্তু ভিতরে তো অন্য খেলা, যে খেলাটি প্রকাশ্যে আসেনি, যে এর পেছনে আইএসআই বা সিআইএ বা ডিপ এস্টেট বা ওই কি বলে এটা, মেট্রোকেলাস প্ল্যান, এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে আসছে। কিন্তু প্রকাশ্যে যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি
এই ছাত্ররা মূলত সরকার গঠনের আহ্বান জানিয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্রান্সে ফোন করে তাকে বাংলাদেশে এনেছিল। সেটাই তো মূলত ছিল যে আহ, ছাত্রদের সঙ্গে ডক্টর ইউনূসের এই যে বোঝাপড়া বা এই যে যে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের যে সংযোগ, সেই ব্যাপারটির কারণেই এদের দুই ছাত্রদের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। হ্যাঁ, এবং এই নাহিদের উঠে আসা তার কর্মকাণ্ড সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বলা যেতে পারে একেবারে সামনের সারিতে। দাদা, আপনি নিশ্চয়ই জানেন যে একটা তথ্য সামনে এসেছে যে নাহিদের অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে গত কয়েক মাসে। সেই টাকা কোথা থেকে এলো, তার থেকেও বড় কথা হচ্ছে একজন ছাত্রনেতার অ্যাকাউন্টে এইভাবে টাকাই বা আসবে কেন? বাংলাদেশের আজকে একটি আলোচিত খবর, আমরা সারা বিশ্ব মিডিয়াতে এটি দেখছি, ভারতীয় অনেক মিডিয়া এই খবরটি করেছে যে শুধু নাহিদ ইসলাম নয়, নাহিদ ইসলামের আরো একজন সহকর্মী যিনি উপদেষ্টা পরিষদে যে আহ, আসিফ, তারা দুজনের ব্যাংক অ্যাকাউন্ট, যেটিকে একটি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট বলা হচ্ছে এবং সেটি বিটকয়েন, একরকম জুয়া খেলার একটা প্ল্যাটফর্ম বলা হয়, সেই বিটকয়েন, সেখানে তাদের অর্থের সন্ধান পাওয়া গেছে। এবং সেখানে আমরা এদের দুজনের পাশাপাশি প্রধান উপদেষ্টা যিনি আহ প্রেস সচিব আছেন শফিকুল আলম, তার নাম দেখেছি এবং আরো দুইজন ছাত্র সমন্বয়ক সাদ্রিস আলম এবং রাফি, আহ, খান তালাত মাহমুদ রাফি, এই পাঁচজনের নামে আমরা এই অভিযোগটি আজ দেখেছি, এই সংবাদটি। এবং সেখানে নাহিদ ইসলামের যে টাকাটা, এই টাকাটা আসার যে খবর আমরা জানতে পেরেছি, এটি মূলত তার আয়ের তো কোনো উৎস নেই। আমরা শুনেছি, আমরা কিছুদিন ধরেই কিন্তু জানছিলাম যে নাহিদ ইসলাম এবং তার বাবা, সামান্য একজন স্কুল মাস্টার, সে ঢাকায় একটি বড় বাড়ি কিনেছে যেটির দাম 10 কোটি টাকা। এবং আজকে যেটি দেখলাম যে তার অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে জমা হয়েছে এবং সেটি বিটকয়েন কেনা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে পাচার করা টাকায় অনলাইন থেকে এই বিটকয়েন কেনা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে সেই টাকাটি সংরক্ষিত রয়েছে। সুতরাং এই টাকার উৎস খোঁজ খবর যা সুযোগ ছিল তার, যেমন মাঝখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়ার জন্য 3 কোটি টাকা চাঁদা দেওয়া হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সাংবাদিক প্রকাশ করেছিল। তো এরকম তদবির বাণিজ্য সহ বিভিন্ন অবৈধ আয়ের উৎস থেকেই মূলত নাহিদ ইসলামরা এই টাকাগুলো ইনকাম করেছে এবং যেগুলো আজ বেরিয়ে আসছে। ঠিক। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে নাহিদ ইসলাম, তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার প্রমাণ আমরা আগেও দেখিয়েছি, আবারও দেখালাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই নাহিদ ইসলাম তিনি কিন্তু পদত্যাগ করেছেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে নাহিদ ইসলামের চোখে এখন একটাই স্বপ্ন। তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।